আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন। এক চান্দাবাজের এক ভিডিও পাঠাইলো একজন, এটা তো মানে জাস্ট টাইম ওয়েস্ট এগুলোতে দেখা। ভিডিও পাঠাইলো, ভাই একটু দেখেন। চান্দাবাজ কয় যে আমরা তো দেশে গিয়েছিলাম, তোরা এত দেশপ্রেমিক হইলে তুই দেশে যা চান্দা নিয়ে আসছিস। আমি ইলিয়াস এইখানে বসে থেকে তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে ছাড়িয়েছে, তোর আলেম বাপদেরকে যা জিজ্ঞেস করিস, সবশেষ শফিউর রহমান ফারাবিরে যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কী ছিল, অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন, যা যা জিজ্ঞেস করা। তোর বাপ এখানে বসে এগুলো করেছে, তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না, এই কারণে দেশে যায় না। আর তোরা দেশে গেছিস, তোদের সমস্যা নাই তো, আজ পর্যন্ত বলছিস নাকি তোরা ডিজিএফআই ভাতা খায়া তারপরে তোরা কথা বলিস টাকা পয়সার সমস্যা আছে, এই দিন থাইল্যান্ড ওই দিন সিঙ্গাপুর, টাকা পাইস কই? তোর বাপের জমিদারি আছে, চোরের বাচ্চা। এগুলি আমরা বুঝি না কিছু, ওরা এসে আমাদের বোঝায়। দেশে চাই না এই কারণে, কারণ আমরা রয়্যাল লোকজনদের চারিদিকে বসায় রেখে তারপরে আপনারা সুন্দর দেশ গড়বেন, সেই দেশে আমাদের তো টার্গেট তো না আওয়ামী লীগ না, আমাদের টার্গেট বিএনপি না, জামাত, কোনো কিছু না। আমাদের দেশে কোনো শত্রু নাই, আমার শত্রু ইসকন, আমার শত্রু ইন্ডিয়ার লোকজনদের সেট আপ করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন, সেই দেশে আমরা যাব। এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনোদিন এখানে কোনো কাজ করতে পারবো? কাজ দিচ্ছেন কোনোদিন? দিয়া দেখেন, যদি নাকি মিনিমাম 1 টাকার 1 পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন, নিজের গলায় নিজে জুতা পরে তারপর ঘুরবো। কোনো সুযোগ নেই তো। কোনো একটা ভালো লোক ওইখানে যাবে, এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইল, তার স্ত্রীর সাথে শেষ দেখাটা পর্যন্ত করতে পারে নাই। এই লোকটা বাইরে থেকে, স্ত্রীটা মারা গেল, সেই লোকটাকে দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম। লোকটা ঢুকতে দেয়নি, এই আসিফ নজরুলরা ঢুকতে দেয়নি, চুরি করতে পারবে না। এখন দুদকের কি করে? দুদক কোথায় কোন উল্টায় ফেলছে আমার একটু বলেন তো? কোনো কিছু নাই, মাঝে মধ্যে 2-1টা আওয়াজ দেয়, এটা নিয়েই তাদের বিশাল আকারের একটা দেখাচ্ছে। এই হচ্ছে গিয়া দেশের অবস্থা। এই দেশে আমরা যাব, যাই কি করব? এখানে যা চাঁদাবাজি করব তোদের মতো? তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে। এখন যাই হোক, এগুলি তো আর সবার কথার জবাব দেওয়ার সুযোগও নাই, সময়ও নাই। এগুলো বাদ দিয়েই যে কথাগুলো বলতে চাই, যে দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তের। আপনারা যে সাহস দেখিয়েছেন, এই সাহস ভাই আমি দেখাইতে পারবো না, আগে থেকেই সারেন্ডার করি। আমি যদি জুলাইতে দেশে থাকতাম, এইভাবে বন্দুকের সামনে আমি দাঁড়াইতে পারতাম না। এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছি। আপনারা সেটা করেছেন, আপনারা দেশ স্বাধীন করেছেন, আপনাদেরকেই করতে হবে। আমি বলছি না যে দেশের সরকার উল্টায় ফেলতে হবে, আবার নতুন সরকার আসে তারপর নির্বাচন বাইরে যাবে, ভাই দরকার নেই। আপনারা কিছু দাবি ঠিক করেন। আপনারা সবাই তো সোল্ড হয়ে যাননি, তাই না? আপনাদের এই উপদেষ্টাদের সাথে ভাই যত কিছুই হোক, যদি জিজ্ঞেস করেন আমারে যে 5 তারিখের আগের থেকে এখন ভালো আছে না, আল্লাহ অনেক ভালো রেখেছে 5 তারিখের আগের থেকে। এখনো মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে আতকে উঠি যে শেখ হাসিনা কি আসলেই নাই। যখন মনে হয় না ঠিক আছে, ওকে ঠিক আছে, তখন মাথা ঠিক হয়। তো এরকম একটা পরিস্থিতি থেকে আপনারা দেশ উদ্ধার করেছেন। আপনাদের নিয়ে খারাপ কথা বলতেও পারি না, জানি তো অনেক কিছুই জানি। চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায়, বলি না, বলবো না কোনোদিন। মনে করেন না যে উপদেশটা থেকে চলে গেলে তারপরে বলবো, কারণ এইটুকু কৃতজ্ঞতা বোধ আপনাদের প্রতি আছে যে আপনাদের কারণে অন্তত হাসিনা দেশ থেকে পালিয়েছে। এটাই অনেক কিছু। শুনলাম টাকা কামাতে, আমি বল ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরু, মানুষের টাকার দরকার আছে। কারণ আমি আমেরিকায় থাকি, আমার যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হাতে যদি ভাই আমেরিকায় যদি একটা বাড়ি হয়, একটা গাড়ি থাকে, হাতে যদি মানে মোটামুটি 2-4 লাখ ডলার হাতে থাকে, জীবনে কিছু দরকার নাই। এখন আমার মনে করেন যে এখনই এই মুহূর্তে যা আছে, আমি আল্লাহর রহমতে যা খেতে ইচ্ছা করে খাই, মানে সমস্যা হয় না তো কোনো কিছুতে। ধরেন আমার এখন 4,000 কোটি টাকার মালিক হইলাম, আমি এর চাইতে বেশি খাইতে পারবো, ওইটা টেনশন ভাই। আমার দিয়ে জীবনে কোনদিন এটা সম্ভব না। আমার বহু মানুষ ভাই ব্যবসা করে এই করে, ভাই আমার এটারে এই ঝামেলা আমি যাইতেই চাই না। আমার অনেক টাকা হোক, এটা আমি চাই না, কোনোভাবেই চাই না। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা তো এরকম করছেন কেন? আমার জবাব দিল, ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টুকার দরকার। জুলাই আগস্টে তারা সারা দেশে ভ্রমণ করলো না, এই যে কত জুলাই আগস্টে
তো ওই সময় হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা, তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে যান নাই কেন? বলছে ভাই আমরা লোকজনও নিতে পারিনি ঠিক মতো, আমাদের ফান্ড শেষ। সম্ভবত বরিশাল থেকে তারা গোপালগঞ্জে এসেছিল, অথবা এটা কি মাদারীপুর থেকে গোপালগঞ্জে গিয়েছিল, আমার ঠিক মনে নেই, দুইটার একটা হবে। তো আমার তখন আবার বাংলা এডিশন উদ্বোধন হবে, যে কারণে ওদের সাথে কথা হচ্ছিল। তো ওরা আসার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত করতে পারেনি। এখন আমার বললো যে ভাই এই ব্যাপার, টাকা আমাদের ফান্ড নেই। তখন ওই যে টাকা পয়সা করলেন, এত টাকা এগুলি, ভাই ওনারা টাকা পয়সা দেন না। কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে, কেউ কানাডাতে পাঠিয়েছে, কেউ পর্তুগালে পাঠিয়েছে, অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে, আর আরও বেশ কয়েকটা দেশের নাম বলবো। এক একজন এক এক জায়গায় জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষেই নামছি। এখন এই যে এটা হইল, ধরেন আপনাদের ভেতরে 5 জন 10 জন বা ধরলাম 100 জন মানুষ আপনারা টাকা পয়সা নিয়ে এই বাস খুব মানে মজা করে খাইতে পারলেন। আচ্ছা ভাই, এই দেশটা নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না, আপনি মনে করেন 5,000 কোটি টাকার মালিক হইলেন, বিদেশে গিয়ে তারপরে সারা জীবন বসে খাবেন? মইনুদ্দিনের টাকার অভাব আছে? যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে 111-এ, বহুত টাকা। জিজ্ঞেস করেন তো কেমন আছে, ফোন দিয়ে যাইনেন ভাই কেমন আছেন, আমেরিকাতেই তো আছেন, খুব আরামেই তো আছেন, তাই না? জিজ্ঞেস করেন তো কেমন লাগে। এত মজা না বিদেশে জীবন। আমাদেরকে যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই, ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই নাই। আজকে দেশ অস্থির। আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোর সরান নাই, সেই কারণে আজকে দেশ অস্থির। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায়, কি হবে, কালকে কি করতে হবে, কোন ওসিরে। ওই দিন এক পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে, অফিসার কয় যে ভাই বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার পরে আবার ফিরে এসে চেয়ারটা পাবো কিনা, এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে, বাথরুম থেকে বের হওয়ার পরে চেয়ার নাই হয়ে যেতে পারে। এইভাবে পুলিশ কাজ করতে পারে নাকি? পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর ওই যে খোদা বক্স, এই খোদা বক্স দুইটাই মিলাও বাক্সর মধ্যে পুলিশটা ঢুকায়া আচার বানায় পুরা এই যে চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে ফেলছে। পুলিশের মধ্যে কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায়, কেমনে খায়াটায়, কখন কোন চেয়ার সরে যায়, চেয়ার থাকতে থাকতে যেই কয় টাকা খাইতে চাই। এটা হচ্ছে অবস্থা পুলিশের। এইভাবে চলছে দেশ। তো আমরা আপনাদেরকে 5 তারিখের পরপর বলেছিলাম যে এই মানুষগুলোকে সরাইতে হবে। সরাইতে আপনারা চানও নাই। আপনি এই দেশটা যে স্বাধীন হইল, কারা শত্রুটা কারা ছিল আপনার? ভারত ছিল না? আপনি বলেন তো, এই জুলাই যোদ্ধারা, আপনাদের সবাই দোষ দেওয়া লাভ নেই, মানে আপনাদের নেতৃত্বের কথা বলছি। আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাত আবদুল্লাহ এগিয়ে দিল, সবাই রাজুতে চলে আসে, হাইকোর্টে যায়, তাপ করে 15-20 জনকে আপনারা ফেলাই দিলেন। আর ফেলান নাই কেন? আর কোথায় যান নাই কেন? এই যে বিডিআরের লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো, আমি তো ওদের সাথে আমার মানে পারিবারিকভাবে তাদের সাথে আমি জড়িত, কারোর কাছে শুনি নাই আপনারা কোনো দিন এর এইটা হইলে আমার ফোন দেবে, ওইটা হইলে আমার ফোন দেবে। সারাদিন আমি বিডিআরের অন্তত 10টা ফোন রিসিভ করি, কখনো বিরক্ত হই না তাদের প্রতি। হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে, বিরক্ত হয় না, কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে, মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না? থাকেন নাই। ওই যে ফেনীতে 16 জন এখন পর্যন্ত কন্ডেম সেলে, যাইতে পারতেন না? যান নাই। এখনো আলেমরা জেলে, আপনি জানেন? ওই যে বিশেষ সন্ত্রাস বিরোধী আইন, সেই আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বলল যে এই আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে, সোয়াদ টোয়াদ যায় হাজির। আপনি জানেন সিটিটিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে? এসবি প্রধানের চেয়ারে কে সেটা জানেন? এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে, এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে, আপনি কি করেন? সবশেষ দিলীপ আগারওয়াল প্রায় 10টা মামলা, আস্তে আস্তে চুপচাপ করে তারপরে তারা জামিন দিয়ে দিল। 680 কোটি নিয়ে আসিফ নজরুল তারে জামিন দিয়ে দেশ থেকে বার করে দিলেন। কেউ জানেন না আপনারা জামিনগুলো হইলো, এটাও জানাইতে পারলেন না আমাদেরকে। আপনারা মানে কল্পনাও করিনি যে সে এইভাবে জামিন নিয়ে নিবে। তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি এই সপ্তাহের ভেতরেই। এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন। ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি, সমালোচনার পরে একটা জিনিস আমারে বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না, সবাই স্বার্থের জন্য
বন্দুকের সামনে দাঁড়ান নাই। আপনাদেরকে এক হইতে হবে, দাবি জানাইতে হবে এই এই জায়গা আমাদের ঠিক করতে হবে। এই জায়গা যদি ঠিক না করে সরকার, আবার দাঁড়াইতে হবে। এরা চুরি করে করে এরা সব ভদ্র শয়তানের মতো করে আমাদেরকে মাঝে মধ্যে সরকারের থেকে খুব ঊর্ধ্বতন একদম সরকারের সর্বোচ্চ লেভেলের একজন গত জুন মাসে আমার সাথে তার একটা মিটিং হইলো, তো সে আমারে কাজ দিল। কাজ হয়েছে আগস্টের 5 তারিখ থেকে আগস্টের 15 তারিখের মধ্যে ওয়াকারকে ফেলে দেওয়া হবে। তো খুব জোর প্রচেষ্টা চালাইতে হবে ইলিয়াস ভাই। চালাইলাম, কই ফালাইলেন না তো, ওয়াকারে তো আপনার সরাইলেন না। আচ্ছা সরাই সে আবার ওই সময় বলছিল যে ইলিয়াস ভাই আপনাদের হেল্প লাগবে, আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে এটার ব্যাপারে একটা জনমত গঠন করেন। ওয়াকারের ব্যাপারে জনমত গঠন করা শেষ, ওয়াকারে আপনার ফেলতে হবে। সে বলছিল যে অনেক ইফ বাট এগুলো থাকবে, এটা করা যাবে কিনা, বাট একটা চেষ্টা তারা করেছিল, করতে পারেন নাই। আচ্ছা ধরেন আমি সেনা প্রধানকে সরানো খুব কঠিন। আচ্ছা আপনার আশপাশে চোর বাটপাট দিয়ে ভরা, মানে সবাই জানে যে ওরা চুরি করে, তাদেরকে সরাইতে পারেন নাই। আমার একটা দেশ বলেন তো, মিডিল ইস্টের এই দেশের মানুষগুলোই তো কষ্ট করে, এদের কারণে এই যে আপনি এখন রিজার্ভ না, শহরের বাচ্চারা তোরা সব কয়টা টাকা করছিস, পাচার করছিস। এই গত 1 বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত 1 বছরে। তোরা যে পাচার, এই যে সবশেষ দিলীপ আগারওয়ালার যে টাকা পাচার হইলো না, এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গার টরিক। ওর মাধ্যমে ওর সিঙ্গাপুরের ব্যবসা ওগুলি দেখায়, ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে। পাচার করলি, প্রতিটা উপদেষ্টা টাকা পাচার করেছে। ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না। সেফ এক্সিট, তোরা সেফ এক্সিট কই নিয়ে দিবে? তুই কই যাবি? ডিম একজনের মাথার উপরে তো গেছে, দেখছিস না? ডিম পিছন দিয়া নিচে দিয়া ঢুকানো হবে। কই যাবি তোরা? কই আসবি? পৃথিবীর কোন দেশে যাবি? বিএনপি পেটাবে, আওয়ামী লীগ পেটাবে, শিবির পেটাবে, এই জুলাই আন্দোলনের এরা পেটাবে, সাধারণ মানুষ পেটাবে, যে যাবে ডিম ঢুকানো হবে ওইখানে। সেফ এক্সিট মারাইতে আর শেষ। তোরা মনে করছিস টাকা পয়সা মাইরে এমনি খাবি, খায়া তারপরে তোরা এগুলি যা মনে চায় তাই হয়েছে। আপনাদেরকে কথা দিছিলাম না যে আসিফ নজরুলের কই কই কি কি ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে, সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট 1 মাসে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে ফলো রাখবেন, দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কি কি ধান্দাবাজি সে করেছে। তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন, আহত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না, এই মঞ্চ ওই মঞ্চ, এত মঞ্চ রঞ্চনা ভাই, এক জায়গায় এক হইতে হবে, বলতে হবে যে আমাদের এই এই নেতৃত্বের এই সমস্যা, এরা এই কাজ করে না, আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো করে না, বাদ ওগুলি আপনারা করেন নতুন করে। আপনারা কি জানেন যে এনসিপি, বিএনপি এবং জামাতের, আমি নাম ধরে বলতে পারি, কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা ইটা দিতে হবে, ওই নমিনেশন দিতে হবে, তার আসন ছেড়ে দিতে হবে, এরকম এই পর্যন্ত আমি 7 জনের তালিকা পেয়েছি। আরো হয়তো বা তাদের 3, 4 জন 5 জনকে হয়তো দিবে, সব মিলে সর্বোচ্চ 15 জন হইতে পারে, তাদেরকে দিবে। আপনাদের কথা চিন্তা হবে, তারা এমপি হবে, এমপি হয়ে পরের 5 বছরে তারপরে আরো কিছুদিন খাবে। এই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা আর কি। আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয়, নির্বাচনের আগে আপনাদের সেই দাবি জানাইতে হবে। আপনারা জুলাই আন্দোলন করেছেন, আমি যেহেতু ভাই আন্দোলনের সাথে ছিলাম না, আমরা কিছু না, আপনারা করেছেন, আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে। আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চাঁদাবাজি করছে, যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে, এই মানুষগুলোর ব্যাপারে আপনারা করেন, কথা বলেন, প্রতিবাদ করেন। একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে হবে না। সেখানে যদি তারা গুলি করবে, গুলি করুক, আপনারা তো গুলি খান। মানে আমি আমার কথা আগে বললাম, আমার আবার বলবে যে তুই বিদেশে বসে তারপরে করিস, এগুলো আবার আমার আবার বলতে পারে যে না, বলে নেবে। আমার এত সাহস নাই, গুলির সামনে দাঁড়াইতে পারবো না। আমি ভাই খুব নিরীহ টাইপের লোক, আমার সাহস নাই, আগে বলে রাখি। যারা দেশে আছেন আপনাদের কি করতে হবে। সো যদি তারা গুলি করে আপনাদেরকে, হাসিনা পারছে নাকি রাস্তা থেকে সরাইতে পারেনি। তো ন্যায্য দাবি এই দেশের প্রতিটা মানুষ আপনাদের সাথে আছে। এই দেশের সব মানুষ এখনো বিক্রি হয়ে যায় নাই, অমানুষ হয়ে যায় নাই। মানুষ চোখের সামনে দেখছে যে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে একটা দেশ কোথায় যাওয়ার কথা, আর সেই দেশটা যাচ্ছে কোথায়।
এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে, দেখছিস এই সময় আওয়ামী লীগ বলার সুযোগ পায়, আওয়ামী লীগগুলো বলার সুযোগ পায়, দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে, হাসে তারা। তো আওয়ামী লীগের লোকজনের সবশেষ বলে ভিডিওটা শেষ করি। শোন, তোদের জন্ম হয়েছে তোদের বাপের পিছন দিয়া, তোদেরকে কোনো মানুষের পয়দার যে জায়গা আছে, তোদের মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন, ওই মানুষ হওয়ার কোনো ক্যাটাগরির মধ্যে তোরা পড়িস না। তোদের এখন যদি এই দেশ যদি আরো খারাপ হয় না, তো শেখ হাসিনার মতো হইতে পারবে, মানে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশের মধ্যে যাওয়া শেখ হাসিনা বানাইতে পারবি না, যেই দেশে তার নিজের দেশের সেনাবাহিনীরে একটা ঘরের ভেতরে বন্দি করে রাখে, পুলিশরে বন্দি করে রাখে, আলেমরে বন্দি করে রাখে। সেই দেশ তো নাই এখন, অনেক সমস্যা আছে, ওই জায়গায় যায় নাই, যাইতে দেওয়া হবেও না। ধৈর্য ধর। এই দেশের ভেতরে সব মানুষ বিক্রি হয়ে যায় নাই, সব মানুষের দিয়া ওরা যে অপকর্ম চাঁদাবাজি যেগুলো করছে, এই ধান্দাবাজি করাইতেও পারবে না। যারা আজকে করছে তাদের বিচার এই দেশে হবে, আজকে হোক কালকে হোক। আর ডক্টর ইউনূস যদি বাংলাদেশে ওই জিয়া অরফানেজ ট্রাস্ট এইটার এই দুর্নীতির জন্য যদি নাকি রাষ্ট্রপ্রধান হিসেবে খালেদা জিয়ার বিচার হয়, তোমার বিচারও হবে। তুমি সব চোর বাটপার নিয়া এনজিওগ্রাম, তোমার পারিবারিক আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা, আর তোমার উপরে কোনো দায় আসবে না, এগুলো নিয়েও এই দেশে বিচার হইতে পারে। ওই দিনের কথা ভুলে যাও না। এই দেশে বহু ঘটনা ঘটেছে, বহুদিন পরে বিচার হয়েছে। শেখ হাসিনা 15 বছর মনে করেছিল কিছুই হবে না, এখন সেনাবাহিনীর মেজর জেনারেল পলায় যায় রাতের বেলা ওই পেঁয়াজের ওই ফেরত ট্রাকের মধ্যে করে, তারপরে এই চোরা। তোমার বিচারও হইতে পারে এই দেশে। ধৈর্য ধরো। এই দেশের মানুষ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সব সময়। এই দেশের সাধারণ মানুষ, অনেকে বলে থাকে এই দেশের মানুষ, ভাই আমি মনে করি না এই দেশের মানুষ খারাপ। মানুষ মাত্রই অপরাধ প্রবণ। তাদের মানে আমি মুসলমান হিসাবে, মানে আদম আলাইহিস সালাম ভুল করেছে, সে তাকে দুনিয়ায় পাঠানো হয়েছে তার অপরাধের শাস্তি হিসাবে। আমরা তো মানুষ, আমরা মানুষ অপরাধ প্রবণ। আমাদেরকে আইন দিয়ে, সুশাসন দিয়ে আমাদেরকে আটকায় রাখতে হবে, আমাদেরকে সঠিক পথে আনতে হবে। তুমি নিজে বাপ সব কটা চোর নিয়ে বসে আছো, সে দেশের মানুষ ঠিক হবে কেমনে? মানুষ এখন মানুষের ভিতরে হাই হুতাশ, কে কোত্থেকে খাবে, কারটা খাবে, কি খাবে, কত টাকা, মানে কারোর মধ্যে শান্তি নেই। প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন কারে চাকরি যায়, কি হয়, সবাই ধান্দা হয়, যত তাড়াতাড়ি পারে টাকা পয়সা, আর যা পায় সব করে। সবার মাথায় আছে যে দেশ থেকে চলে যেতে হবে, বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে। কয়েক বছর থাকতে হবে সেটাও হয়তো জানে না, বাট অনেক বছর থাকতে হবে, যেহেতু শত কোটি হাজার কোটি কোনো টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশে গিয়ে অনেক বছর থাকা যাবে। হতে পারে সারা জীবনও থাকতে হইতে পারে। আপনি যদি এখন আমরা জিজ্ঞেস করেন যে ভাই শেখ হাসিনা আসতেই পারে, না আসার জন্য কি করেছেন আপনি? ইদানিং মানুষ কেউ ফোন টোন করে কিছু বললে টলে আমি ভাই হইতেই পারে, সমস্যা কি? এই ধরুন সব শেষ ঘটনার ভেতরেই এদিন যেদিন কু করার কথা বলা হচ্ছিল, পিনাকিতে আমার ফোন করলো, ইলিয়াস এই ব্যাপার। আমি বলছি দাদা হইলে আপনার সমস্যা কি? কু হইলে আপনার কোনো সমস্যা আছে? আপনারা কেউ এখন এই সরকারের ভেতরে কেউ আপনার সাজেশন নেয়, আপনার কথা শুনে না কিছু শুনে? তা আপনার কু হইলে সমস্যা, কু হয়ে আর সেনাবাহিনীর আরেকটা পক্ষ আসবে, সমস্যা নাই তো আমাদের। আমরা এখন মানে একটা কি বলবো, যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে, যার যে ভালো মানুষ তার ভেতরে